আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় ক্লাসটা দেখব, যেহেতু সামনে আমাদের এক্সামটা সম্মুখে, আমরা এক্সামের প্রস্তুতির জন্য আজকে আপনাদের যে আর্টগুলো দিব এইটা আপনারা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন এবং এক্সামের জন্য প্রস্তুত হবেন। আমরা জানি বেসিক্যালি আমাদের যে জায়গাগুলো ইমপ্রুভ দরকার বা আমরা বেসিক যে কাজগুলো করে থাকি এটার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় আমরা ওই বেসিক জায়গাগুলোকে আজকে একটু দেখব। একটা সিনারি করতে গেলে আমাদের বেসিক লাগে হচ্ছে, যদি আপনি নেচার গ্রামের দৃশ্য বলেন বা কোনো ঋতুভিত্তিক দৃশ্য বলেন, সেক্ষেত্রে প্রয়োজন হয় ঘর, গাছ, প্রাকৃতিক যে অবয়ব আছে এই সাবজেক্টগুলো। তা আমরা ইন্ডিভিজুয়ালি এই সাবজেক্টগুলোকে যদি সুন্দরভাবে করতে পারি তাহলে কি হয়, আমরা সাবজেক্টকে প্রমিনেন্ট রেখে পরে অবজেক্টকে অ্যারেঞ্জ করে দিলেই সেটা দৃশ্য আকারে তৈরি হয়ে যায়। এখন আমরা বেসিক দেখি, ঘর, গাছ ন্যাচারাল ছবিতে থাকেই। যদি আপনার শহরের দৃশ্য হয় তাহলে আপনাকে গাড়ি, বিল্ডিং থাকতে হবে। তাহলে এইগুলো কি সেন্স অফ বেসিক, যে একটা সিনারি করার জন্য আপনি বেসিক জায়গাতে নিজেকে রূপান্তর করলেন। এখন কি আমরা আছি মোটিভেট সাবজেক্ট, যে যার দ্বারা পরিবর্তন ঘটে। আপনি একটা সিনারি যখন করবেন ওই সিনারির সাবজেক্ট কি আপনার মূল জায়গা। সাবজেক্ট আপনাকে সিনারির বৈশিষ্ট্যটা বলে দিবে। এখন যদি বলেন শীতকাল, তাহলে শীত বোঝাতে হলে আমাকে বেসিক জানতে হবে, তাই না? শীতের বেসিক কী? তো শীতের বেসিক খেজুরের রস, খেজুর গাছ, এটা কি শীতকালের বেসিক। এটা ছবির মধ্যে যদি থাকে তাহলে শীতকাল আমরা বুঝতে পারি। কিন্তু সিনারি বোঝানোর জন্য ঘর, গাছ, নদী, আকাশ, দূরের গ্রাম, এটা কিন্তু আমাকে দিতেই হচ্ছে। আবার বর্ষাকাল করবেন, বর্ষা বোঝাতে গেলে কি করতে হবে? বর্ষাকালে ছাতা মাথায় মানুষ, এটা একটা প্রধান সাবজেক্ট, যেটা দিলেই আমরা বুঝি না বৃষ্টির দৃশ্য বা গ্রীষ্ম, গরম। ছাতা দুইটা ঋতুতে বেশি ব্যবহার হয়, একটা কি বৃষ্টিতে আর একটা গরমে। তাহলে এই মানুষটা একটা ফিগার যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে কি আমি দুইটা সিনারির জন্য সাবজেক্ট রেডি হলো। এখন দেখেন, যখন বর্ষা হয় আর একটা বর্ষার বড় জিনিস, সেটা কি কদম ফুল। দেখেন আমরা ঋতুকে কীভাবে ঋতুর সঙ্গে সম্পর্কটা হয়, ফুল, ফল আর কি ন্যাচারাল এনভায়রনমেন্টের যে দিকটা, এই তিনটা জিনিস মিলাই আমরা ঋতুকে বুঝতে পারি যে কোনটা কোন ঋতু। তাহলে আমরা এভাবে ইন্ডিকেট জায়গাগুলোকে, এবং আপনারা মনে রাখবেন আজকে আমি যে বেসিকটা বলছি 6টা ঋতুর 6টা বেসিক, যে গ্রীষ্ম থেকে শুরু করি। গ্রীষ্মে কি প্রখর রোদ, গ্রীষ্মে প্রখর রোদ অর্থাৎ গ্রীষ্মকাল বোঝানোর জন্য ঋতুতে তাহলে যেহেতু আমরা গ্রীষ্মের প্রথম কি দেখেছি, যে ছাতা ব্যবহার করা মানুষ, এটা একটা প্রথম সাবজেক্ট। তারপরে দ্বিতীয় সাবজেক্টে আমরা কি দেখছি, প্রখর রোদ, যেটা দ্বারা আমরা গ্রীষ্ম বোঝাতে পারবো। আরেকটা জিনিস আছে, আপনি ল্যান্ডিং অবয়বে যেটা বোঝাতে পারেন, যেমন কি হয় গ্রীষ্মকালে মাটি ফেটে যায়, অর্থাৎ আমরা রোদের যে তাপ হলে এটার কারণেই মাটিটা ফেটে যায়। আবার কি হয়, নদীর পানি কমে যায়, খাল বিল শুকিয়ে যায়। তাহলে প্রাকৃতিক যে এনভায়রনমেন্টাল জায়গাটা, সেটাকে যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনি ঋতুকে ডেডিকেটেড করতে পারছেন সহজে। তাহলে এটা গেল আমাদের গ্রীষ্ম। মানে এই জিনিসটা আরেকটা জিনিস, আমরা যদি ফ্রুটসের দিকে তাকাই তাহলে দেখেন আম, কাঁঠাল, তাই না, আমাদের খুবই ফেভারিট দুটো ফ্রুটস, যেটা গ্রীষ্মকালীন ফল। আরও অনেক ফল আছে গ্রীষ্মকালীন, কিন্তু সেটাকে যাতে আমরা এই দুইটাকে কি ডেডিকেট করি বেশি।
মানে এটা সহজে আমরা আম কাঁঠালের মানে আম গাছ বা কাঁঠাল গাছ আছে, তাহলে আপনি গ্রীষ্মকালকে ফিল করতে পারছেন। তবে বর্ষা আসলে এই যে বললাম যে আপনার বৃষ্টি দিলে তো বৃষ্টি হচ্ছে, এটা আমরা বুঝলাম। এখন বর্ষাকালে কি শুধু বৃষ্টি হয় সারাদিন? এখন বৃষ্টি ছাড়া আপনি বর্ষাকাল বোঝাতে গেলে আপনাকে তাহলে কি বোঝাতে হবে? তাহলে কদম ফুল, শাপলা, এই যে দুইটা জিনিস, একটা কি বৃষ্টির সময় শাপলা ফোটে আর কদম ফুল, এই দুটো ফুল দিয়ে আমরা কি ডেডিকেট করতে পারছি এটা বর্ষাকাল। তারপরে ছাতা মাথায় মানুষ, অর্থাৎ শাপলা এবং কদম ফুলের দৃশ্যের মধ্যে যদি আপনি একটা ছাতা মাথায় মানুষ দেন তাহলে সহজে এটা মানুষ। তারপরে কি আকাশে মেঘ, ফোঁটা লাগবে না। বর্ষাকালে আকাশে একটু মেঘাচ্ছন্ন থাকে, আপনি বৃষ্টি ছাড়াও বর্ষাকাল বোঝাতে পারবেন। তাহলে কি আকাশে মেঘ থাকবে, মেঘটা কী থাকবে? একটু ডার্ক, দ্যাটস গ্রে, ব্ল্যাক শেড। যেমন কাল বৈশাখী যখন বোঝায়, ঋতুর মধ্যে আবার বৈচিত্র্যের মধ্যে পার্থক্য আছে না? বর্ষাকাল একটা ঋতু, এর মধ্যে আবার কি শুরুটা কাল বৈশাখী বলা হচ্ছে, অর্থাৎ বৃষ্টির সময় বা বর্ষাকাল শুরুর যে সময়টা, তার ওই সময় কী হয়, আকাশে অনেক ঘন কালো মেঘ হয়, যে ওইটা দেখলে কি কাল বৈশাখী বোঝা যায়। আর ন্যাচারালি কিন্তু বৃষ্টির সময় অত কালো মেঘ আবার থাকে না। তাহলে দেখেন আমরা দুইটা ঋতুকে সহজে বুঝে গেলাম। তাহলে এরপরে আপনি শরতে কাশফুল একটা সবচেয়ে বড় জায়গা। তারপরে দেখেন পালতোলা নৌকা, কারণ ঋতু বৈচিত্র্য জায়গা দিয়ে আমরা পালতোলা নৌকা বাংলা সংস্কৃতির একটি বড় জায়গা, কিন্তু সেটা শরতে চলে। কারণ শরতের সময় যে স্নিগ্ধ হাওয়াটা বয়ে চলে, এইটাই পালটা উড়ানো সম্ভব হয়। কারণ পালতোলা নৌকা চালাতে গেলে পালটাকে অনেক বাতাস প্রয়োজন হয়। আপনি যদি বর্ষাকালে পালতোলা নৌকা চালান চলবে, তাহলে পালতোলা নৌকা এটা শরতের সঙ্গে একটা তার সম্পর্ক আছে। এবার দেখেন আকাশে নানান রকম মেঘ, শরৎ ছাড়া এত সুন্দর মেঘ অন্য ঋতুতে দেখা যায় না। এর একটা কারণ আছে। এর কারণটা কি? যখন বৃষ্টির সিজনটা যায়, আকাশের যে হেজিটেশন, আকাশ যে মেঘাচ্ছন্ন হয়ে থাকে বা প্রাকৃতিক যে ধোঁয়ার কারণে, বিভিন্ন প্রাকৃতিক আবহাওয়ার কারণে আকাশে যে মেঘটা জমে থাকে বা আকাশ যে ঘনীভূত হয়ে থাকে, এটা বৃষ্টির সঙ্গে সঙ্গে কী হয়, পরিষ্কার হয়ে যায়। এই পরিষ্কার হওয়ার কারণে আমরা আকাশটাকে অনেক ক্লিন দেখতে পাই। এই জন্য আকাশে যে সূর্য উঠলে আমরা যে বলি রংধনুর যে 7 রং, এটা কোথা থেকে এসেছে? সূর্যের আলো রশ্মি থেকে। সূর্যের আলোতে এই রঙের এনভায়রনমেন্টাল জায়গা পাওয়া যায়। তাহলে এই যে আকাশে অনেক কালার থাকে, আপনি কি করে বুঝছেন? তাহলে মেঘে যে আমরা নানান রকম মেঘ দেখছি, সেটা কোথার থেকে এই কালারটা সংগ্রহ করা? তাহলে এই সূর্যের আলোক রশ্মি থেকে মেঘে এই কালারগুলো সংগ্রহ হয়। এবং এই শরতে আকাশ পরিষ্কার থাকার কারণে আমরা এই নানান রকমের মেঘ দেখতে পাই। এবং সাদা মেঘের ভেলা বলা হয়, আকাশে সাদা মেঘের ভেলা দেখা যায়, অর্থাৎ জায়গাতে একটু পরপর সাদা মেঘ মনে হয় যেন দৌড়াইতেছে, খেলা করতেছে। এই যে এত সুন্দর একটা বিউটিফুল নেচার, যে এই একটা ঋতুকে ইন্ডিকেট করছে। তারপরে দেখেন একটা প্রাণী, বক, এটা শরতের একটা বৈশিষ্ট্য। বছরে সবসময় কম বেশি বক দেখা যায়, কিন্তু শরতে বকে কি সারিবদ্ধভাবে দেখা যায়, অনেক বককে একসঙ্গে দেখা যায়। তাহলে কি কি বললাম? কাশফুল, পালতোলা নৌকা, নানান রকমের মেঘ এবং বক। তাহলে দেখেন আমরা 4টা সাবজেক্ট পেয়ে গেছি একটা ঋতুকে বোঝানোর জন্য। এখন আমরা 3টা ঋতু হলো, এরপরে শরতের পর কি? হেমন্ত। একটা মজার বিষয় দেখেন, আমরা বাঙালি মানুষ, বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি, তাই না? এই যে ভাত, চাল, ধান, তাই না? অর্থাৎ দেখেন একটা পর্যায়ক্রমিক আশা, যে একটা জিনিস থেকে কতগুলো নামের সৃষ্টি হলো, তাই না? একটাই সাবজেক্ট, সেটা খোলস পড়া অবস্থায় তার নাম ছিল ধান, তাই না? তারপরে খোলস ছাড়ানোর পর তার নাম হলো কি? চাল।
আবার তাকে সিদ্ধ করার পরে তার নাম হলো ভাত। সাবজেক্ট কিন্তু একটাই। তাহলে না, ভাজার মধ্যে আমরা যেতে পারলাম না। মানে সাবজেক্ট একটাই, কিন্তু দেখেন তার ব্যবহারের পরিপ্রেক্ষিতে নামের পরিবর্তন ঘটছে। এখন এই যে ধান, চাল, ভাতের কথা বলছি, তার একটা মোক্ষম সময় আছে, সেটাকে ধরা হয় হেমন্ত। এখন এই হেমন্ত কি দেখেন, হেমন্ত হচ্ছে মানুষের কাছে খুবই একটা, মানে বাংলাদেশের মানুষের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। যেহেতু আমরা কৃষিপ্রধান দেশ, কৃষকের দেশ, আর আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাহলে এই দিক দিয়ে আমরা সবসময় কি, মানে এই সিজনটাকে একটা শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। যেমন যারা কৃষক, তারা হেমন্তকালটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ বছরে 2 বার তারা ফসল ফলাতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি ফসল তুলতে পারে এই হেমন্তকালে। অর্থাৎ তার জন্য এটা সবচেয়ে বড় একটা, প্রতিটা মানুষ যে যে ব্যবসা করে, যে যে কাজ করে, তার একটা টার্নিং পয়েন্ট অফ ভিউ থাকে একটা টাইম, যে ওই টাইমটা, যেমন আমরা যারা চাকরি করি, আমাদের কাছে ঈদ কুরবানিটা খুব বড় একটা জায়গা, তাই না? কারণ কি, ওই সময় আমরা বোনাস পাই। মানে এই যে চাহিদাটা মানুষের মেটানোর যে জায়গাটা, সেটা যখন পরিপূর্ণ একটা টাইমের সঙ্গে হয়, তখন ওই টাইমটাকে মানুষ মনে রাখে। আপনি যদি সারা বছর বোনাস পাইতেন, তাহলে কিন্তু আপনি আবার আলাদা করে ঈদকে স্মরণ করতেন না। এটা একটা মজার বিষয়, তাই না? এই একই রকমই তো সবসময় ঘটছে। এই হেমন্তে দেখেন আপনি ধান কাটা, ধান মাড়াই করা, ধান মাথায় করে নিয়ে যাওয়া, খড়ের পালা বা খড়ের গাদা যেটা বলা হয়, এরপরে পিঠা উৎসব, পিঠাপুলি বানানো, যে নাম বললাম, এগুলো কি, এগুলো সব হেমন্তকে ইন্ডিকেট করে। এই কাজগুলো কি হেমন্তকে ইন্ডিকেট করতেছে। মানে এইটা আপনি দেখলেই বুঝবেন যে না, এই ঋতুটা হেমন্ত। অর্থাৎ এই হেমন্ত যে 2 মাস, তখন এই পাকা ধানের সমারোহ ঘটে বাংলাদেশে, এবং চারিদিকে কি কৃষক বাড়িতে একটা আনন্দ উল্লাসের সৃষ্টি হয়। যে উৎসবটা পিঠাপুলির করা হয়, সেটাকে কি বলা হয়, নবান্ন উৎসব। তাহলে আবার দেখেন, এই নবান্ন উৎসবের একটা বৈশিষ্ট্য আছে। নবান্ন কি, নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি, বৈশিষ্ট্যগত একটা জায়গা আছে। দেখেন আমি যে কথাগুলো বলছি, এটার সঙ্গে কিন্তু থিওরি নিহিত। অর্থাৎ আমি যেটা বলছি সেটা আপনার থিওরিক্যাল জায়গার থেকে কথাগুলো বলছি। অর্থাৎ আপনাকে যদি বলা হয় বাংলার নবান্ন সম্পর্কে লেখো, বাংলার লোকশিল্প সম্পর্কে লেখো, তাহলে এটাও তো একটা লোকজ জায়গা, তাই না? লোকজ জায়গা না? নবান্ন উৎসব এটা একটা সংস্কৃতি না, আপনার কালচার, তাই না? তাহলে এই কালচারটা কি একদিনে তৈরি হয়েছে? যুগে যুগে মানুষের বুদ্ধিমত্তা, কর্ম, পরিধি পরিবর্তন, বিস্তরণ, সবটার মধ্য দিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। মানুষ কখন আনন্দ পায়, আমরা বলতে পারি মানুষ কখন আনন্দ পায়? বলেন তো আপনারা, মানুষ কখন আনন্দ পায়? মানে আপনারা কি সবসময় দুঃখে থাকে? আনন্দ যেহেতু মানুষ পায়, মানে অর্থাৎ কি, তার ভালো লাগা, আনন্দটা পায় কখন বলতে পারেন? বলেন বলেন। এইটাই তো একজন শিল্পীর কাজ, কিন্তু এইটা যে আপনি নিজেকে প্রকাশ করবেন, আর শিল্পীর মধ্যে দ্বন্দ্বটা কম থাকতে হবে। কারণ কি, আপনি একটা মানুষকে যে শিক্ষাটা দিবেন, সেটা মানুষ স্বাচ্ছন্দ্যে নিবে। আপনি যদি নিজে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, তা মানুষ আপনার কাছে স্বাচ্ছন্দ্য পাবে কী করে? তাহলে এই যে আমরা আনন্দ পাই কখন, যখন আমাদের মানসিক মনোবৃত্তি পরিপূর্ণ হয়। কথাটা কি, আমরা আনন্দ তখনই পাই যখন আমাদের মনের আবেগ অনুভূতির পরিপূর্ণতা ঘটে, চাহিদার পরিপূর্ণতা ঘটে। তখন আমি দেখেন, একটা বাচ্চা
তার বাবা মায়ের কাছে যখন কোনো কিছু চায়, চাওয়ার সঙ্গে কিন্তু তার মুখে হাসিটা ফোটে না, যখন পায় তখন মুখে হাসিটা ফোটে। একজন স্ত্রী তার স্বামীর কাছে যা চায়, যখন আংশিক পায় তখনও তার মুখে হাসি ফোটে। ওইখানে দেখেন মানুষের মধ্যে বিভাজনের জায়গা। একটা বাচ্চা সম্পূর্ণ পেলে তার মুখে হাসি ফোটে, কিন্তু একজন বড় মানুষ, তাই না, এই যে বললাম একজন স্ত্রী স্বামীর কাছে যা চায় সব কিছু পাওয়ার পর্যন্ত অপেক্ষা কিন্তু সে করে না, আংশিক পেলেও তার মুখে হাসি ফোটে। পার্থক্যটা কি? বয়সের, বুদ্ধিমত্তার, চিন্তার, তাই না? এইভাবেই আমরা মানসিক প্রবৃত্তির কথা বলছি, যে আপনিও এখানেও দেখেন ক্লাসিক্যালিজম বলা হয়েছে, যে ক্লাসিক জিনিসটা কি? আনন্দ দেয়। ক্লাসিক্যালিজমটা একটা ধারাবাহিকতা। শিল্পকলার জগতে, আর্টের জগতে বলা হচ্ছে আমরা এই মানুষটা একটু ক্লাসিক, অর্থাৎ কি একটু অন্যরকম, আলাদা। যে সাধারণ সবাই যেমনভাবে তো ছেলে কথা বলে, সাধারণ সবাইভাবে যেভাবে চলে না, এই মানুষটি একটু অন্যভাবে বলে, অন্যভাবে তো করে, তার দৃষ্টিভঙ্গি, তার বোঝা, তার চলা একটু আলাদা। তখন বলে কি এই মানুষটা একটু উড়াধুরা, ক্লাসিক। এটার ভিতর কি একটা আনন্দ দেয়, কারণ কি ওই মানুষটা নিজে আনন্দে থাকার চেষ্টা করে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, মানুষ পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে যদি তার মনের মধ্যে আনন্দের উপস্থিতিটা বেশি থাকে। এটা মানুষেরকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। আপনার আত্মা যদি তৃপ্ত থাকে, আপনি চিন্তা যদি কম করেন, তাহলে আপনার মানসিকতা পরিপূর্ণ থাকবে, আপনার আত্মার আকুতি কম থাকবে, তাহলে আপনি বেশি সময় স্টে করতে পারবেন, দুর্বল হবেন। দেখবেন মানুষের অনেক কিছু আছে কিন্তু সারাদিন টেনশন থাকে, ওই মানুষ দ্রুত অসুস্থ হয়ে যায়। এর কারণটা কি? তার মানসিক শান্তিটা সে পায় না। তারপরে দেখেন শীত বলেছি, যে শীতে দেখেন খেজুর গাছ, খেজুরের রস, তারপরে কি রস জাল দেওয়া, কুয়াশাচ্ছন্ন আকাশ, মানুষ অতিরিক্ত পোশাক পরা, আগুনের তাপ নেওয়া, এই যে কাজগুলা, এগুলা কি আর একটা বিষয় আছে, কি বলেন তো? শীতের পিঠাও হতে পারে, কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে পাতা ঝরা গাছ, এটা একটা বড় জিনিস। 6টা ঋতুর মধ্যে এই একটা ঋতু, যে ঋতুতে গাছের পাতা, বেশিরভাগ গাছের পাতা ঝরে যায়, পাতা পেকে যায়, বাতাসে ঝরে যায়। তাহলে এই যে পাতা ঝরা গাছ, সবুজের পরিমাণটা কমে যায়। তাহলে এটা সহজ আমার জন্য বুঝতে, কারণ কি খেজুর গাছ একটা সাবজেক্টুয়াল জায়গা। এইটা আপনার বাসার 10টা খেজুর গাছ আছে, আপনি এবছর কাটান নাই, তা খেজুর গাছ রস হবে কী করে? কিন্তু আপনার বাসায় 10টা গাছ আছে, এটা আপনার পাতা ঝরানোর জন্য আপনার গাছে ওইটা পাতা ঝাঁকা দিতে হইতো না। প্রকৃতির চেঞ্জিংয়ের সঙ্গে সে চেঞ্জ হয়ে যেত। তাহলে ওইটা কিন্তু আমার বড় একটা সাবজেক্ট, প্রাকৃতিক রূপ থেকে বড় একটা সাবজেক্ট না? তারপরে আর একটা বিষয় কি বলেন তো? অতিথি পাখি শীতের সময় অনেক পাখি দেখা যায়। এই জন্য বলেছি, যখন ঋতু চিন্তা করবেন, নেচারকে চিন্তা করবেন, প্রকৃতির কি পরিবর্তন ঘটে প্রাকৃতিকভাবে, যেটা আপনার আমার দ্বারা সংগঠিত না, প্রাকৃতিকভাবেই ওই প্রকৃতির পরিবর্তন ঘটে। এটা হচ্ছে কি নেচারকে ফিল করা, বুঝতে পেরেছেন? তাহলে এইটা দ্বারা আমরা সহজে শীত বুঝে নেব। যে বলেছি যে আপনি কিন্তু ভারী পোশাক পরবেন, অতিরিক্ত কাপড় পরবেন, গাছের পাতা ঝরে যাবে। এই যে অনেক রকম পাখি, এই যে শীতের দিন সকালবেলা দেখবেন যে বাড়ির উঠানে, গ্রামের দিকে হয়, বাড়ির উঠানে অনেক পাখি আছে, এসে ঘুরতেছে, ডালের ভিতরে এসে বসে আছে। অন্য ঋতুতে কিন্তু আমরা এত দেখতে পাই। তারপরে কি শীতের পাখি কি? কোকিল, বসন্ত কোকিল। শীতে আসে হচ্ছে গিয়ে আপনার অতিথি পাখি হচ্ছে গিয়ে বেশি,
চেয়ে বাইরের পাখিটা বেশি আসে। বসন্তে হচ্ছে কোকিল ডাকে হচ্ছে। তাহলে এই যে বসন্তের আবার এটা কি ফুল, চারিদিকে ফুলের সমারোহ কত, কচি পাতা গাছে, পত্রপল্লব বলা হয় যেটাকে। তারপরে গাছে গাছে ফুল, এই যে পাখি। আর বসন্তের দুইটা ফুল আমাদের খুবই পরিচিত, একটা পলাশ, একটা শিমুল। এই দুইটা ফুল একদম বসন্তকে ইন্ডিকেট করেই তৈরি হয়। শীতের দিনেও কিন্তু ফুল ফোটে, যেমন গাঁদা ফুল, এটা শীতের ফুল। গোলাপ ফুল, এগুলা শীতের ফুল, সবসময় কম বেশি পাওয়া যায়, কিন্তু এই টাইমটাকে মূল সময় ধরা হয়। রজনীগন্ধা, গোলাপ, গাঁদা এগুলো শীতকালীন ফুল। তারপরে এখন আরও অন্য অন্য বিদেশি ফুল চাষ করা হয়, এই যে ক্যালেন্ডুলা, তারপরে গ্যালোডিলাস, এইসব, হ্যাঁ, টিউলিপ, এইগুলো সব শীতের সময় ফোটে বা শীতেই চাষ হয় এটা। তাহলে আমরা ঋতু বৈচিত্র্য জায়গা দিয়ে এই যে 6টা ঋতু সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারছি না যে এই 6টা ঋতুর মধ্যে আপনার কি কি সাবজেক্ট আমার ইউজ করতে হচ্ছে। তাহলে ওই সাবজেক্টগুলোকে আমার মূল জানা প্রয়োজন। আপনাকে প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে 2 রকমই আসতে পারে। সিঙ্গেল ড্রয়িং করতে বলতে পারে, আবার এটা দিয়ে সিনারি তৈরি করতেও বলতে পারে, বা আপনাকে একটা সিনারির উল্লেখও করে দিতে পারে। এখন তাহলে আমাকে বেসিক্যালি কি করতে হবে, যে দৃশ্য কিভাবে আঁকে এটা আমরা তো ক্লাসে দেখিয়েছি, এবং হচ্ছে গিয়ে সাবজেক্টগুলোকে ভালো করে ড্রয়িংটা করতে জানতে হবে, যেটা আমি বলেছি। তাহলে দেখেন আমরা একটু দেখি। মনে করেন যে আমরা কর্মরত মানুষ বলেছি। কর্মরত মানুষ যখন বলা হয়, এখন কি কাজ করছে। তাহলে দেখেন আমরা কাজ করা কিছু ফিগার শিখব। হ্যাঁ, এই জন্য আমরা কিছু ফিগার দেখব, যে বেসিক্যালি আমরা সিনারিতে যে ফিগারগুলো ইউজ করতে পারি, বা আমরা যখন একটা দৃশ্য আঁকবো সহজ হয়, আমরা সবসময় কী চিন্তা করি, সহজ হবে সবার জন্য, সবাই বুঝতে পারবে এমন ফিগারটা আমরা ইউজ করব। যেমন দেখেন গ্রামের দৃশ্যে মাছ কাটা একটা ফিগার আছে। মাছ কাটা শিল্পী এস.এন. সুলতানের একটি ছবি আছে, যে ছবিটার নামই হচ্ছে মাছ কাটা। এস.এন. সুলতানের একটা ছবি আছে, ছবিটার নাম ধান মারাই। ছবি নাম করেছে, অর্থাৎ আপনি কিন্তু সহজে বুঝছেন যে সাবজেক্টকে প্রাধান্য। গায়ের বধূ, রমণী, কলসি কাকে বধূ। কারণ কি, বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পী এস.এন. সুলতান এমনই একজন শিল্পী, যিনি বাংলার মাটি এবং মানুষের একদম ভিতরকার জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। দেখবেন ওনার ছবিগুলা সবসময় ফিগারগুলোকে খুব অন্যরকমভাবে উপস্থাপন করা, আষ্টে পৃষ্ঠে অনেক মাংসপেশিগুলো গোল্লা গোল্লা আকারে। অর্থাৎ উনি দেখিয়েছেন গ্রামের মানুষ কঠোর পরিশ্রমী হয়, তাহলে এই পরিশ্রমের ফিলটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। এই যে বলছেন জমিকর্ষণ কি, জমিতে যে হাল চাষটা করা হয়। ধান মারাই, গরু দিয়ে ধানটাকে যে মারাই করে খড় থেকে ধানটাকে ছাড়ানো হয়। এই যে এখন ট্রাক্টর এসেছে, মেশিন পদ্ধতি এসেছে, আমাদের রূপ পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে শুরুটা ছিল কি, এই প্রথম ছিল কি, মানুষ হাতেই বাড়ি দিয়ে ধান মারাই, আটি ধরে ধরে একটা কিছুর উপর বাড়ি দিত, দিয়ে ধানটা ছাড়াতো। তাই এটা একটা কষ্টকর বিষয়। কতক্ষণ একটা মানুষ এই কাজটা করতে পারে, কোমর নিচু করে বারবার ওঠা, তাই না? তারপরে কি করলো, যে গরুটাকে দিয়ে ধানটা মারা করে, যে একসঙ্গে 2-3টা গরুকে যদি হচ্ছে গিয়ে বেঁধে ধানটা বিছায় এটার উপর থেকে ঘোরানো যায়, তাহলে কি হবে, সহজে ধানটা ছাড়াবে। মানুষের বুদ্ধিমত্তা, প্রযুক্তির উন্নয়ন কিন্তু ঘুরছে না। আর এখন কি হয়েছে, ট্রাক্টর দিয়ে হচ্ছে ধানের উপরে ঘুরায়, ধান ছাড়াই দেয়। তারপরে আরও উন্নত হয়েছে, এখন ধানের আটি ধরে মেশিনের মধ্যে দিয়ে দেয়, একদিকে খড় আলাদা যায়, একদিকে ধান আলাদা যায়। দেখেন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের কর্ম কমে গেছে, কর্মের স্পৃহা কমে গেছে।
আমরা অলস হয়ে গেছি। প্রযুক্তি মানুষকে যেমন দ্রুত উপরে উঠায় দেয়, তেমন দ্রুত অলস বানায় দেয়। সময় পায় না কাজ করতে, অলস হয়ে বলে সময় নেই। কিন্তু আগে কিন্তু এই কাজ সব মানুষই করত, এখন পারে না। আমরা এখন আর পারবো না, কারণ কি আমাদের শরীরে ওই স্ট্যামিনাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য বলছি, দেখেন এই যে মাছ কাটা ফিগারটা প্রায় সিনারিতেই ব্যবহার করা যায়। আপনি যে কোনো সিনারিতে আঁকলে, কারণ কি তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, সে তো বেগুনের মতন সব তরকারিতে দেওয়া যাবে। কারণ মাছ কাটার সবসময় প্রয়োজন হয়, তাই না? একটা গ্রামের দৃশ্য আঁকলে বাড়ির উঠানে একটা মহিলা বসে মাছ কাটছে, আপনি যদি এঁকে দেন দৃশ্যটা একটা পরিপূর্ণতা পেয়ে গেল। কারণ মানুষ ছাড়া কোনো কিছু পরিপূর্ণ হয় না। না হলে পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করতো না, নেচার এমনি সুন্দর। তাহলে কি এই মানুষকে লেগেছে পরিপূর্ণ করার জন্য, আর এই জন্য কিন্তু মানুষকে শ্রেষ্ঠ করা হয়েছে, অর্থাৎ আপনার উপস্থিতি প্রয়োজন আছে। হ্যাঁ, এই জন্য মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ঘৃণা করা যাবে না, মানুষকে ছোট করা যাবে না, মানুষকে হেয়প্রতিপন্ন করা যাবে না। এইটাই শিল্পের কাজ। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয়, কারণ সবার মধ্যেই মানসিকতা আছে, বুদ্ধিমত্তা আছে, সে যে কোনো সময় রূপ পরিবর্তন হতে পারে। সেটা পরিবর্ধন পরিচর্যার মধ্য দিয়ে তৈরি হয়। তো দেখেন আমরা সহজ করে একটা ফর্মিক জায়গা দেখব মাছ কাটার ফিগার করার জন্য। দেখেন আমরা সাইড অফ ভিউ, আপনারা এভাবে বক্স করে যদি ধরেন দেখেন, তাহলে আপনাদের জন্য এটা করা অনেক সোজা। দেখেন এটাকে বলা হয় ফর্ম, গঠন প্রণালী। দেখেন একটা মহিলা মাছ করতে বসলে গ্রামের মহিলারা একটু খোপা করে রাখে, তাহলে আপনি চুলে একটা খোপা দিতে পারেন। এখান থেকে কানের জায়গাটা এই চুল, তাই না? এখন একটা সাইড হলে এখান থেকে এই তাহলে ফেসটা দিতে পারো। এখন মাছ যখন কাটবে তখন হাত কী হবে, সামনের দিকে আসতে হবে, তাই না? এইখান থেকে বক্স করে এই একটা পার্ট, এখান থেকে এই একটা পার্ট। এখন মাছ ধরলে আবার ওই সাইড থেকে আর একটা হাত আসবে, তাহলে দেখেন মাছটা কি ধরলে দুই হাত দিয়ে ধরতে হয়, তাই না? তাহলে এই হাতের মধ্য দিয়ে একটা মাছ আমরা ধরিয়ে দিতে পারি। তাহলে আপনি দেখে বুঝছেন যে না, সে মাছটাকে কাটার জন্য চেষ্টা করছে। এখন মাছ কাটার সময় কী হয়, বটি লাগে, তাই না? মানুষ বটিটার উপরে বসে। দেখেন এই ফর্মে আপনি সব কিছু আস্তে আস্তে ডিটেলসটা এখন করে ফেলতে পারবেন। গ্রামের মহিলারা একটু শাড়ি প্যাচ দিয়েই নেয়। তারপরে ফর্মের দাগগুলোকে মুছে দিলে ছবিটা, এখন কাপড়টা যে প্যাচ দেওয়া আছে সেটা বুঝতে কি আর বাকি আছে? এখন সে বটির উপর যদি বসে তাহলে আমরা এখান থেকে বটিটাকেই দেখাবো। তাহলে দেখেন সে যে মাছ কাটছে সেটা আপনাদের আর বুঝতে কি বাকি আছে?
এখন ইনভারমেন্টকে তৈরি করার জন্য পাশে কি একটা বল বাটি প্রয়োজন, দেওয়া হয়ে গেল। চাইলে এটার মধ্যে আরও 2-1টা মাছ আমরা থেকে রেখে দিতে পারি। মাছ কি একটাই কুটবে, তাই না? যে আরও 2-1টা মাছ আমরা ভিতরে দিলাম, যে না মহিলা মাছ কুটতে বসছে, অনেকগুলো মাছ নেই। এইভাবে আস্তে আস্তে সাবজেক্ট কিন্তু তৈরি হয়। এটা মাছ কাটা ফিগার। এই খাতাটা প্র্যাকটিক্যালের জন্য বলেছি সবাইকে, যে এই সাইজটা যে দেখিয়েছি এটা প্র্যাকটিক্যাল। আপনারা যে জমা দিবেন বাসার থেকে কমপ্লিট করে, বা এই প্র্যাকটিক্যালটা এঁকে যে জমা দিতে হবে আপনাদের, ওইটা এই খাতায় দিলে আমাদের জন্য সাইন করতে বোর্ডে পাঠাতে সুবিধা। বড় খাতায় করাচ্ছে। তারপরে দেখেন এটা হচ্ছে একটা ফিগার গেল। এখন কর্মরতের মধ্যে আমরা ঘর ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া যে বিষয়টা, সেটা আমরা কি করতে পারি, যে ঝাড়ু দেওয়ার একটা ফিগার দিতে। এটা ন্যাচারালি একটা কাজ, বা উঠান ঝাড়ু দিক বা ঘর ঝাড়ু দিক, এটা লাগে। তাহলে আপনি শিখে থেকে একটা ফর্ম, ঝাড়ু দিতে হলে কি একটা মানুষকে নিচু হতে হয়, তাই না? এখন এই যে বডির ফর্মটা ধরেছি, মাথাটা উঁচুই থাকবে একটু, তাহলে এখন সে ঝাড়ু দিবে। দেখেন আমি আপনাদেরকে ফর্মগুলা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি আপনাকে সহজ যেন বুঝতে পারেন এবং ড্রয়িংটা যেন সহজে করতে পারেন। যে হাতে ঝাড়ু ধরছে, তাই না? তাহলে ঝাড়ু ধরলে হাতটা কি এভাবেই হবে, মুঠ হবে। এখান থেকে যদি ঝাড়ুটা নিচের দিকে দেন তাহলে কি হবে, ঝাড়ুটা নিচের দিকে করেছে, তাহলে এভাবে দিয়ে ভিতর থেকে এই দিকে উপরে উঠাবে। এখন উপরে খোপাটা দিয়ে দিলেন, তাহলে এখন যদি 2 হাত দিয়ে ধরে তাহলে 2 হাত দিতে হবে। এটা আপনি সাবজেক্টে, আমি তো জাস্ট ফিগারটা বোঝাচ্ছি, যখন আপনারা সাবজেক্টকে বোঝাবেন তখন স্বাভাবিক, ঝাড়ু তো ময়লায় ঝাড়ু দিবে। তাহলে 2টা ফিগার হলো কর্মরত। এখন দেখেন ঝুড়ি মাথায় মানুষ, তাহলে একটা মানুষ মাথায় ঝুড়ি নিয়েছে। একটা মানুষ ঝুড়ি মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে, এটা একটা কর্মরত ফিগার। তারপরে দেখেন ফেরিওয়ালা, যে ঘাড়ে করে যে ফেরি করে, এটা একটা কর্মরত ফিগার।
তাহলে এটায় যে কোনো কিছু থাকতে পারে। এখন দেখেন, যদি আপনি শীতকালে রাখেন, চাইলে এখানে রসের হাঁড়িও করতে পারেন, তাই না? আবার ফেরিওয়ালা ফেরি করে ঝুড়ি দিলে এটা হয়ে যাচ্ছে। একটা ফিগার দিয়ে আপনি দুইটা ফিগারে কাজ করতে পারছেন, দুইটা সাবজেক্টকে নিতে পারছেন। তাহলে এই টাইপের কর্মরত ফিগারগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। এরপরে আমরা দেখি ছাতাওয়ালা মানুষ, যে দেখেন মানুষ ছাতা মাথায় দেয়, তা রোদ উঠলে মানুষ কী করে, ছাতাটা মাথায় দেয়। যে আপনি যদি সামনের থেকে দেখান একটা মানুষকে ছাতা মাথায় দিয়েছে, সামনাসামনি দেখেন, এটা জানলার কলারটা। ছাতাটা ধরে তো হাঁটতে হবে, এটা সামনাসামনি। বৃষ্টি বলে একটু প্যান্ট ভাঁজও করে রাখে। আগে পাটা আঁকবেন, এরপরে জুতা স্যান্ডেল যাই মনে চায়, যদি মনে চায় জুতা পরাবেন, সুই পরাই দিতে পারেন, তাই না? আবার যদি চান যে না আমরা এমনি পঞ্চ পরাই চটি, তাহলে এটা একটা রাউন্ড দিয়ে দুইটা দাগ দিলে চটি হয়ে যাবে। দুই পায়ে কিন্তু দুই জুতা দেখাই দিচ্ছি, অর্থাৎ আপনি যেভাবে হোক এটা আঁকতে পারবেন। মেয়ে মানুষ হলে হিল পরিয়ে দিবেন, নবা জুতা পরিয়ে দিবেন। বললাম যে এটা তো আপনার যখন মানে দেখছেন তখন তো আমি আপনাদেরকে জাস্ট এগুলো ধরাই দিয়েছি যে মার্কগুলো তো দিতে পারবেন। তাহলে এটা ফ্রন্ট। এখন যদি আপনি ব্যাক সাইড হয় তখন কী করবেন, সাইড ভিউ হয় তখন কী করবেন, তখন দেখেন আপনি সাইড ভিউ আগে কাত করে ঘাড়ের উপর ছাতাটা ধরে রাখছে। ব্যবহারিক নিব আমরা আগে জমা দিতে হবে পরীক্ষার আগেই। দেখেন ছাতা আছে, তাহলে এটা উপর থেকে দিচ্ছে, তাহলে এই এক সাইড কাটবে, হ্যাঁ এটার মিডিল বরাবর সোজাসুজি এটা বার করে নেন, তাহলে সাইড হলো আপনাদের জন্য সোজা হলো। এটা কিন্তু সাইড ভিউটা আঁকা আপনাদের জন্য একটু সোজাই। এখন লুঙ্গি পরলে আপনি এভাবে টান দিবেন, লুঙ্গি যাবে। প্যান্ট পরলে এটা ভিতর থেকে দেখেন, এই যে বুঝতে পেরেছি। আমি বক্স করে দেখাই এই একটাই অর্থ হচ্ছে কি যে আপনারা ফর্মটা ধরতে দ্রুত শিখে যান। কারণ কি, ডিটেলিং আপনারা আস্তে আস্তে করতে পারবেন,
কিন্তু যদি আপনার দ্রুত ফর্মটা ধরতে শিখে যান তাহলে ফিগারটা আপনার জন্য করাটা সোজা। আর আশা করি যে ফর্মটা যেভাবে ধরে দিয়ে আপনাদের তো বুঝতে সুবিধা হয়, সহজ তো কঠিন হয়। তারপরে আমরা একটু শর্ট সিঙ্গেল সাবজেক্টগুলো দেখি। যেমন নৌকা, নৌকা কয় রকম নৌকা? পালতোলা আছে, পালতোলা, ছাউনিওয়ালা আর ছাউনি ছাড়া। তাহলে তিনটা প্যাটার্ন, এটা আমরা মনে রাখবো। মাঝি থাকবে না? মাঝি তো থাকবে, মাঝি ছাড়া থাকুক, মাঝি সহ থাকুক, মূলত নৌকাটা তো আগে আমাকে শিখতে হবে।